জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দিনক্ষণ চূড়ান্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার ঝড়ো গতি, যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির, নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। ফিলিস্তিন জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রক্ত ভেজা গাজায় স্বস্তির হাওয়া। যুদ্ধবিরতিতে একমত হামাস ইসরায়েল, মুক্তি পাবে দুই পক্ষের বন্দীরা। এবং আজ সাগরিকায় শুরু বিপিএল উন্মাদনা। বরিশালের মুখোমুখি হবে ঢাকা, খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। বিসিবি সভাপতির হস্তক্ষেপে অনুশীলনে ফিরেছে রাজশাহী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে সেটিও আজ জানানো হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জারি করা জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে বাংলা মোটরের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান নেতারা। বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না হলে তা হবে সরকারের ব্যর্থতা। জুলাই আন্দোলনে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। বৈঠকে নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। জাতির প্রশ্নে ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে। একটা ঐক্যমতের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুতই এটা প্রকাশ হবে। দিন দিন রাজধানীর মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে মহাসড়কের ইঞ্জিন চালিত গণপরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করছে রীতিমতো। এতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এ বাহনটি কোনোভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়া এসব অটোরিকশাকে দ্রুতই নীতিমালার মধ্যে আনতে না পারলে যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী। শরীফ রুবেলের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। এসব চিত্র কোনো পাড়া মহল্লা বা অলিগলির নয়। রাজধানীর প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার রিকশায় মোটর আর ব্যাটারি লাগিয়ে বানানো অটোরিকশা, যা রীতিমতো প্রতিযোগিতা করছে মূল সড়কের ইঞ্জিন চালিত যানবাহনের সঙ্গে। যদিও এ বাহনটি এখনো কাগজে কলমে অবৈধ। শুধুমাত্র গতির ঝড় ছাড়া মূল সড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলার মতো কোনো উপকরণই নেই বাহনটির। এতে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা। মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা এ সকল অটোরিকশা কতটা নিরাপদ বা এর কন্ট্রোলিং ক্ষমতায় কতটুকু ঝুঁকিমুক্ত, এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে চালকরাই। মেইন সড়কে যদি চলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর মহল্লার ভিতরে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হয়। প্রতিদিন একটা দুটো অ্যাক্সিডেন্ট আসি। আমাদের হাত ব্রেক, পাও ব্রেক না, তখন গাড়িটা কন্ট্রোল করা একটু রিস্কি হয়ে যায়। এসব অটোরিকশা অলিগলি ছাপিয়ে মূল সড়ক দখল করায় যানজটের নগরী আরো ধীরগতির হয়ে উঠছে বলে অভিযোগ বাস চালকদের। যেমনি মন চায় এমনি গাড়ির ওভারটেক করে যায়,
অনেক সময় গাড়ির লগে লাগাই দেয়। একদিন অটো বন্ধ থাকে তাহলে দেখবেন যে ওই দিন আর রাস্তায় কোনো জ্যামজটই নেই। ডিএমপি বলছে বারবার সতর্ক করার পরও মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে ব্যাটারি চালিত এসব বাহন। এমন স্বেচ্ছাচার অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। গণপরিবহনের পাশাপাশি এসব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, তাহলে সড়কে তো একটু সমস্যা হচ্ছেই। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এই যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অটোরিকশা এখন মহাসড়কের অ্যাটম বোমা উল্লেখ করে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বাহনটি চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই বিশেষজ্ঞর মতে মূল সড়কে চলার পুরোপুরি অযোগ্য এসব অটোরিকশার জন্য করতে হবে নীতিমালা, খুঁজতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাধান। এইটা একটা ভয়ঙ্কর বোমায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সে তার চালকের জন্য, তার যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ তা নয়, তার সামনে এবং পেছনের গাড়ির জন্য ভয়ঙ্কর। যেভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে বাড়ছে, এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যানবাহন যেটা সড়কে নেমে গেছে তাদের যদি মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশন করে কিছুটা যদি নিরাপদ করা যায়, তাহলে ঝুঁকিটা কিছুটা কমে যাবে। ঢাকার রাস্তায় অটোরিকশার সরকারি কোনো হিসেব নেই, তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান বলছে 2024 সালেই তা 12 লাখ ছাড়িয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ এ বাহনটির যেভাবে বিচরণ বাড়ছে, তাতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন বন্ধ করা না গেলেও অটোরিকশার নীতিমালা তৈরি করে একটি শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুটি বিশ্ববিদ্যালয়, ইকোনমিক জোন, বিমানবন্দর নির্মাণ সহ খুলনা অঞ্চলে স্থবির হয়ে আছে অন্তত 10টি উন্নয়ন প্রকল্প। এতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সহ এ অঞ্চলের সম্ভাবনাগুলো দেখছে না আলোর মুখ, বাড়ছে না দেশি বিদেশি বিনিয়োগ। প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। প্রশাসন বলছে নতুন করে সব প্রকল্প যাচাই করার আগে কারণে কিছুটা দেরি হচ্ছে। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুনের রুবেলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নে 2021 সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সহ নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আরংঘাটা এলাকায় 1847 কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প গত বছর মে মাসে একনেকে পাশ হয়। তবে সে প্রস্তাবনা এখনো লাল ফিতায় বন্দী। যখন সরকারি আদেশ জারি হওয়ার অপেক্ষায় ছিল, সেই পর্যায়ে প্ল্যানিং মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই প্রজেক্টের যে বিস্তারিত তথ্য এবং মতামত চাওয়া হয়। সেই মতামতও আমরা দিয়েছি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার 9 বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর 5 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়টির। ভাড়া করা অস্থায়ী ভবনে অফিস, শিক্ষার্থীদের আবাসন আর শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপিটি, এটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এটি আশা করা যায় যে দ্রুতই এটি পাশ হলে খুলনা বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে পারবে। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। 2017 সালে খুলনায় ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 2 দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের অগ্রগতি নেই 3 বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দী থিম পার্ক। প্রস্তাবনায় আটকে যশোর মোংলা সড়কের 6 লেন উন্নতিকরণ সহ অন্তত 10 প্রকল্পের কাজ। এতে ব্যাহত হচ্ছে খুলনা অঞ্চলের কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি। এটাকে যদি আরও দ্রুত এবং গতিশীল করা না যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না এবং কর্মসংস্থানও কিন্তু এখানে তৈরি হবে না। তবে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। এই প্রকল্পগুলি বাস্তবায়নে বর্তমান সরকারও যে কোনো যদি মডিফিকেশন দরকার হয়, মডিফিকেশন করে যাতে জনগণের আর্থসামাজিক উন্নয়ন হয়, এই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সবশেষ 2023-24 অর্থ বছরে নতুন করে 16টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে।
পদ্মা সেতু, মোংলা বন্দরের সাথে রেল সংযোগ সহ সহজ যোগাযোগ মাধ্যমের কারণে দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাই দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মাঘের শুরুতে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, ছন্দপতন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। কাজের সন্ধানে বাইরে বের হয়ে না পেয়ে ফিরে যাচ্ছেন কেউ কেউ। কনকনে বাতাস থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা অনেকের। এদিকে বৈরী আবহাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শয্যা ছাড়িয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনঃখনন শেষ করতে পারছে না বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। ফসলি জমি চাষাবাদে দ্রুত খাল খনন শেষ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী খননের আগে জরিপের পর কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। নোটিশ দেওয়ার পরও তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় খনন কাজে হচ্ছে দেরি। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা বিষখালী নদী দীর্ঘদিন খননের অভাবে ক্রমেই ভরাট হয়ে যায়। পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2019 সালে নদীটি পুনঃখননে জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2023 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময়ে বেশিরভাগ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হয়। এতে মাত্র 1 কিলোমিটার খননে আরও 6 মাস সময় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, নদীর জমি দখল করে স্থানীয় প্রভাবশালী আবুল বাশার নামের এক ব্যক্তির নিজস্ব বাড়ি, কবরস্থান ও মসজিদের কারণে খনন কাজ শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। দুই একটা ব্যক্তির কারণে সেই খননটা আর কি ব্যাহত হচ্ছে। আমরা চাই তো এই সমস্ত সব উচ্ছেদ করে দিতে, যেগুলো অবৈধ আছে। সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই। জায়গা আমরা রাখছি, রাখতে এই জায়গাটু ঘর করছি, কিন্তু আমরা জানিয়ে করি নাই। তবে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে অভিযুক্ত আবুল বাশার দাবি করেন, কেনা জমিতে নদী খনন করলে ক্ষতিপূরণ দিতে হবে তাকে। আমার খরচকৃত সম্পত্তি যদি সরকার নেয় তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাছাড়া আমি তাদেরকে জমি দেব না। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করে খনন করা হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমরা কাজটি ঠিকমতো করতে পারব। বিষখালী নদীর প্রায় 24 কিলোমিটার নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। ইতোমধ্যে 90% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি রফতানি খাত। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রফতানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে 2247 মেট্রিক টন। ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত উৎপাদন ও রফতানি খাতে বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। বিগত কয়েক বছরের খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চিংড়ি রফতানি খাত। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতর FIQC এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রফতানি হয়েছে 11,318 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরের একই সময়ের তুলনায় 2,247 মেট্রিক টন বেশি। টাকার অঙ্কে রফতানির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। তবে বিষয়টি এখনো বড় করে দেখছেন না রফতানিকারকরা। ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রাখতে বহির্বিশ্বে বাজার তৈরি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও মানসম্মত চিংড়ি উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। ইউরোপ, আমেরিকাতে আমাদের প্রচারণা বৃদ্ধি করতে হবে। কোরিয়া, চায়না একটা নতুন মার্কেট তৈরি হয়েছে। কোয়ালিটি পণ্যটা না দিলে আমি তো আবার এই বাজার হারায় ফেলবো। আমেরিকার মার্কেটে আমাদের তেমন কোনো মাছ চায় না। এই জায়গাটাও চেষ্টা করতে হবে কিভাবে আমরা যেতে পারি।
রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ীরাও। এজন্য চাষিদের আর্থিক প্রণোদনা সহ আলাদা চিংড়ি জোন তৈরির দাবি তাদের। আর মৎস্য বিভাগ বলছে রফতানি বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ইকোনমিক জোন করে দেওয়া হোক। খুলনায় আর একটা কক্সবাজার, চিংড়ি হবে, সাদা মাছ হবে, সরকার নিরাপত্তা রাখবে, ইলেকট্রিসিটি রাখবে, রোডের ব্যবস্থা রাখবে, তাহলে সেখানে ফরেন ইনভেস্টার আসবে। উচ্চ ফলনশীল জাত চিংড়ির ভেনামি, এটার অনুমোদন সরকার দিয়েছে। পোনা উৎপাদনের পারমিশন দিয়েছে হ্যাচারির। সাথে সাথে এর খাবার তৈরিও যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসতে চায় ফিড ইন্ডাস্ট্রি করতে, সেই পারমিশনও কিন্তু সরকার দিয়ে রাখছে। চিংড়ি জোন ঘোষণা করা যায়, তাহলে আমাদের চাষের জায়গাগুলোতে সরকারি পলিসি নিতেও সুবিধা। মৎস্য বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে খুলনা থেকে চিংড়ি রফতানি হয় 25,530 মেট্রিক টন। ক্রমাগত কমে সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল 15,450 মেট্রিক টন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে অবরুদ্ধ অঞ্চলটিতে। উপত্যকাটিতে তেল আবিব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে হামাস। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় বাইডেন ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেই গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও 62 জন নিহত হয়েছেন। একটি ঘোষণা, উচ্ছ্বাস বিশ্বজুড়ে। একদিকে আনন্দে মেতেছেন যুদ্ধে ক্লান্ত গাজাবাসী, অন্যদিকে স্বজনদের কাছে পাওয়ার আশায় খুশিতে আত্মহারা ইসরায়েলিরা। গাজায় 15 মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতার পর যুদ্ধবিরতিতে একমত হলো হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দুপক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির গাজার ভারপ্রাপ্ত প্রধান দাবি করেছেন, ইসরায়েলি সেনারা যে উদ্দেশ্যে উপত্যকাটিতে প্রবেশ করেছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেন। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। During the next 6 weeks, Israel will negotiate the necessary arrangements to get phase 2, which is a permanent end of the war. Let me say it again, a permanent end of the war. But the plan says if negotiations take longer than 6 weeks, the ceasefire will continue as long as the negotiations continue. সীমান্ত হত্যার বিচার সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যাচ্ছি সেখানে। দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। আমরা আজকে এই মার্চ ফর ফেলানির পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই, আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আমরা শুধু স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা তার কাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য, সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। আমরা আজকে এই কুড়িগ্রামের মার্চ ফর ফেলানির শুরুতে
একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা আর বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের বোন ফেলানির স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নতুন যে আমাদের বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আমাদের বোন বীর শহীদ ফেলানির নামে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশের এই যে ছাত্র জনতা, যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। আমরা স্পষ্ট করে আগামীর তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। সরাসরি যুক্ত ছিলাম মার্চ ফর ফেলানি কর্মসূচি কুড়িগ্রাম থেকে। সাগরিকায় বিপিএল উন্মাদনা শুরু হচ্ছে আজ। বরিশালের মুখোমুখি হবে ঢাকা। খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। এদিকে বিসিবি সভাপতির আশ্বাসের পর অবশেষে অনুশীলনে ফিরেছে রাজশাহী। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা এবং সিলেটের পর চট্টগ্রামে আজ কিন্তু শুরু হচ্ছে বিপিএল এর উন্মাদনা। তবে বিপিএল নিয়ে কিন্তু দেশের ক্রিকেট প্রেমী কিংবা স্থানীয়দের মধ্যে খুব একটা যতটা আগ্রহ, তার চাইতে পুরোটা আগ্রহ বোধ হয় রাজশাহীকে নিয়ে। আমার পেছনে এই মুহূর্তে অনুশীলন করছে দুর্বার রাজশাহী। গতকাল সারাদিন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন ছিল এই রাজশাহী দলটা, এবং বিশেষ করে যে ফ্র্যাঞ্চাইজির দেনা পাওনা ইস্যুতে লোকাল ক্রিকেটাররা কোনো তাদের পারিশ্রমিক এখন পর্যন্ত বুঝে পায়নি, যে কারণে গতকালকের যে অনুশীলন, সেই অনুশীলন তারা বয়কট করেছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, বিসিবি সভাপতি সহ একাধিক পরিচালক মঞ্জুর, আকরাম খান, সবাই উড়ে এসেছেন রাজশাহী ম্যানেজমেন্ট ক্রিকেটারদের সঙ্গে। দীর্ঘ সময় তারা বৈঠক করেছেন। গতকাল সারাদিন বলছিলাম যে টক অফ দ্য টাউন ছিল, কিছুটা স্বস্তি, তবে সেই স্বস্তির মধ্যেও কিন্তু একটা অস্বস্তি রয়েছে, কারণ ক্রিকেটার এখন পর্যন্ত তাদের পেমেন্টটা কিন্তু বুঝে পায়নি। বিসিবি সভাপতি গতকাল আশ্বাস দিয়েছিল যে তারা আজকের মধ্যে অন্তত 25% তারা যে পেমেন্ট, সেই পেমেন্টটা তারা পাবেন। সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু ক্রিকেটাররা অনুশীলনে এসেছেন। আজ দেখার বিষয়, আগামীকালকে তাদের ম্যাচ রয়েছে, এবং যদি আজকের মধ্যে সেই পেমেন্টটা তারা না পায়, ভাবতে পারেন কি হবে। প্রথমবারের মতো বিপিএলে কোনো দল খেলবে না, এবং ক্রিকেটাররাও কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা খেলবে না। তবে রাজশাহী ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের মধ্যে তারা 25% যে তাদের অর্থ, সে অর্থটা বুঝিয়ে দিবেন। সব মিলিয়ে কিন্তু যতটা মনে হয়েছে যে অবস্থাটা কিছুটা হলেও সংকট কেটেছে, বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত সংকট কাটেনি। এনামুল হক বিজয়, যিনি রাগ করে আসেনি এতদিন, তিনি আজ সকালবেলা প্রথম ফ্লাইটে ঢাকা থেকে তিনি এই চট্টগ্রামে এসেছেন। তার সঙ্গে একই সঙ্গে এসেছেন যে রাজশাহী টিমের স্বত্বাধিকারী, তিনিও কিন্তু একই ফ্রেমে এসেছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে যে জটিল একটা আবহ গতকালকে তৈরি হয়েছিল, সেই জটিল আবহ হয়তোবা আজকের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু যদি সমাধান না হয়, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি, তার আশ্বাসের পরে যদি সমাধান না হয়, তবে কিন্তু বিষয়টি বলাই বাহুল্য অন্যদিকে যাবে। একটু অনুশীলনের কথা বলছিলাম, তাসকিন আহমেদ কিন্তু আজকের অনুশীলনে আসেনি, তবে তার যদি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে অভিমান নয়, তিনি মূলত ইনজুরি কনসার্ন থেকে অনুশীলনে আসেনি। তো এই ছিল আমার কাছে এম এ আজিজ স্টেডিয়াম থেকে রাজশাহীর অনুশীলনের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দিনক্ষণ চূড়ান্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। এবং ফিলিস্তিন জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রক্ত ভেজা গাজায় স্বস্তির হাওয়া। যুদ্ধবিরতিতে একমত হামাস ইসরায়েল, মুক্তি পাবে দুই পক্ষের বন্দীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।